নমস্কার সকল দর্শক, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। গতদিন যারা অনুষ্ঠান দেখেছেন, মানে গত লাস্ট দিন যে অনুষ্ঠানটা ভিডিওটা আপলোড হয়েছে, সেটা আমার পুরনো ভিডিও ছিল। আপনারা হয়তো অনুষ্ঠান দেখে বুঝতে পারবেন, অনেকে ডেটাগুলো একটু অসম্পূর্ণ থাকতে পারে। একটু পুরনো ভিডিও ছিল, সেটা কিছু সমস্যার দরুন আপলোড হয়নি সময় মতন। তো যাই হোক, সেটার একটা ত্রুটির জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। এমনিতেও আমি যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা আমি নর্মালি চ্যানেলে থাকলে আমি বৈশাখ মাস শুরু হওয়ার অন্তত 15 দিন আগে করি, কিন্তু সেটা হয়েছে অনেকটা দেরিতে। এমনিতেই 10-12 দিন দেরি হয়ে গেছে, তারপরে আপলোডেও কিছু প্রবলেম হয়েছে। তো যাই হোক, সেটার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ অনেক মানুষ ফোন করে ক্লিয়ারিফিকেশান চেয়েছে। আমার শরীর দেখে হয়তো বুঝতে পারছেন আমার শরীর খুব ভালো নেই, সুতরাং আমি সকলের সাথে কথা বলতে পারছি না। একটানা কথা বললে কিছু অসুবিধে হচ্ছে। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে একটা কথা শুধু বলে নিই। আমি যেরকম গতদিনের লাস্ট যেটা সদ্য অনুষ্ঠান ছিল, হয়তো 5-6 দিন আগে হবে, আমি বলেছিলাম যে একটা আপকামিং সিচুয়েশনের উপরে একটা অনুষ্ঠান করব, কারণ অসংখ্য মানুষ ফোন করে জানতে চাইছে এবং প্রত্যেককে অ্যাটেন্ড করতে পারছি না, এবং একই কথা অনেকবার বলতে হচ্ছে। আমার নিজেরও খুব সমস্যা হচ্ছে এবং সিচুয়েশানটা একটু ঠিক থাকছে না। আমি ভাবলাম একটা ছোট ভিডিও করে আপনাদের বলে দিই। আজকে 29শে এপ্রিল সন্ধেবেলা, সন্ধে না, এখন প্রায় 7টা বাজে, রাত হয়ে গেছে। তো আজকে আমি প্রোগ্রাম করছি। আর একটা জিনিস বলি, নেটের লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে আমার এই রিজিয়নে, তার ফলে আপলোডে খুব সমস্যা হচ্ছে। ভিডিও আপলোডে অনেক সময় হচ্ছে না, আধা আপলোড হয়ে আবার সেটা আবার নতুন করে আপলোড হচ্ছে, এরকম বিস্তৃত সময় নিচ্ছে। আমি জানি না সবার ক্ষেত্রে হচ্ছে কি না, বাট আমাদের এই রিজিয়নে হচ্ছে পুরো জায়গাটাতে। তো সেটার জন্য যদি কিছু দেরি হয়, তো সেটার জন্য আগে থেকে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ এই ব্যাপারটা আমি নিজে দেখি না আপলোড কখন হয় না হয়, আমি বলে দিই শুধুমাত্র। যাই হোক, আমি যেটা পরিষ্কার বলে নিই, আজকে একটা খুব দুঃখের একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সকলেরই প্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন আজকে সকালবেলা। আমি গতদিন যখন অনুষ্ঠানটা করেছি, তখন আমার এই একটা পয়েন্ট অ্যাড করে দেওয়া উচিত ছিল। যাই হোক, সেটা আমার অত্যন্ত আমার ত্রুটি, মার্জনা করবেন আপনারা। সেটা হচ্ছে যে এই সময় যে সমস্ত কলাকুশলী মানে যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে রয়েছেন, সেটা অভিনয় হতে পারে, গান বাজনা, বিভিন্ন পোর্ট্রেট, বিভিন্ন স্কাল্পচারিং, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত মানুষ, যারা ক্রিয়েটিভ মানুষ, মুখ্যত সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে, মানে চন্দ্র এবং শুক্রের এফেক্ট যাদের মধ্যে খুব বেশি আছে, সেই সকল মানুষজনের কিন্তু আমি যে টাইমটা বলেছি 7ই অগস্ট অবধি, এই সময়টা কিন্তু খারাপ আছে একটু। অ্যাকচুয়ালি সময়টা আরেকটু বেশি সময় পর্যন্ত খারাপ আছে 7ই অগস্টেরও পরে, কিন্তু মুখ্যত আমি ওই ডেটটাকে ট্যালি করিয়ে বলছি আগের ডেটের সাথে, কারণ প্রোগ্রামটা আমি আগের ডেটের প্রোগ্রামটা আমার কাছে স্ক্রিপ্টটা সামনেই খোলা আছে, আমি সেটার সাথে ট্যালি করেই বলছি, যেহেতু দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে এ সময়, তো তার উপরে বলছি। তো এইরকম কিন্তু কিছু যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু এই সময় একটা হওয়ার প্রবাবিলিটি আছে। তবে মনে রাখবেন, আমার এই কথার উপরে বহু মানুষ প্রশ্ন করবে আমি জানি। পৃথিবীতে অন্তত 10-12% লোক আছেন যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন বিভিন্ন রকম। তারা কেউ পর্দায় আসেন বা পর্দায় আসেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রফেশনের দিক থেকে যুক্ত আছেন। কেউ ছবি আঁকা শেখান, কেউ ছবি আঁকেন, কেউ আরও বড় মাপের শিল্পী বিভিন্ন স্তরে আছে, কেউ গান বাজনা করেন, যেরকম যে যা ফিল্ড। আর্ট অ্যান্ড কালচার ইজ এ জাইগ্যান্টিক ফিল্ড, এখানে অনেক সাবসেকশন আছে। আমি শুধু এটুকু বলছি, সবার ক্ষেত্রেই তো বিপদ হতে পারে না, কারণ প্রত্যেকটা ছকের উপরে ডিপেন্ড করে। প্রোপেনসিটিটা আছে, এটা শুধুমাত্র প্রফেশনকে ধরে আমি বলছি। প্রফেশনকে ধরে কারুর কখনো লাইফ এক্সপেক্টেন্সি বলা যায় না। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিতে লাইফ এক্সপেক্টেন্সি বলাটা আমি বহু ক্ষেত্রে দেখেছি। অনেকে হয়তো আমার বিরুদ্ধাচরণ করবেন,
কিন্তু আমি বলছি লাইফ এক্সপেক্টেন্সি বলাটা আমি বহু ক্ষেত্রে দেখেছি এর কিন্তু উল্টো দিকেরও ফল হয়। একদম শুরুর দিকে, একদম গোড়ার দিকে, মনে করুন 2001, 2, 3 এরকম সময় হাত দেখা যখন খুব ইন্টেন্সিভলি প্র্যাকটিস করতাম, সেই সময় হাতের উপর খুব কনসেন্ট্রেট করতাম। সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় অথার যারা হাত দেখার উপরে দিকপাল আর কি, তাদের বইপত্র পড়ছি, শিখছি সমস্ত কিছু। সে সময় বহু ক্ষেত্রে হাতের সাথে মেলানো যেত, কিন্তু আমি লাইফ এক্সপেক্টেন্সি দেখেছি বহু ক্ষেত্রেই হাতের সাথে মেলে না। এটা আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি। এবার আপনি হয়তো ভাববেন যে আয়ু রেখা কি বড় থাকলেই একমাত্র এই করতে পারে, অন্যান্য কিছুতে এফেক্ট আছে, নিশ্চয়ই আছে। হাত দেখার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। আমি যদি হাত দেখা নিয়ে প্রোগ্রাম করতে পারি, কখনো করার ইচ্ছে আছে, তাহলে তখন সেই বিষয়গুলো নিয়ে বলবো। শুধু এটুকু বলছি যে লাইফ মানে মানুষের যে আয়ুকাল সেটা নির্ণয় করাটা বেশ কষ্টসাধ্য অ্যাকচুয়াল। কারণ আমি অনেক নেগেটিভ সময় মানুষকে দেখেছি, যেটা এক্সপেক্টেড হয়তো ভেবেছিলাম যে সময় হতে পারে কোনো একটা দুর্ঘটনা তার জীবনে ঘটতে পারে, বা কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, তার জীবন সংশয় হতে পারে, কিন্তু খুব একটা হয়নি। আবার কম্পারেটিভলি একটু বেটার সময়ও দেখেছি মানুষের কিন্তু ডিমাইজ হয়েছে। তো লাইফ এক্সপেক্টেন্সিটা ইজ ভেরি টাফ টু ক্যালকুলেট। অনেকে আছেন যারা দিকপাল ক্যালকুলেট করতে পারে, আমি আমার প্রসঙ্গটা নিয়ে বলছি শুধুমাত্র। তো সেই হিসাবে এই সকল যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, আমি সেই সকল লোককে তো বলছি না, কারণ এটা আমি প্রফেশনকে ধরে বলছি, বা যে সমস্ত মানুষ এই এই পেশার সাথে যুক্ত। তবে একটা জিনিস মনে রাখবেন, শুক্র এবং চন্দ্রের পেশার সাথে যারা যুক্ত থাকে, পেশা দুরকম হয়। একরকম হচ্ছে ব্যবসা করুন বা চাকরি করুন, যেটাই করুন না কেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করে, কেউ সার্ভিস সেক্টরে আছেন। পেশা দুরকম হয়, একটা হচ্ছে যেটা আপনাকে বাধ্য হয়ে করতে হয়, অর্থাৎ সংসার চালানোর জন্য, আমাদের মেটেরিয়াল লাইফকে কাটানোর জন্য আমাদের কিছু পেশা বেছে নিতে হয়। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন। আর একটা হচ্ছে যখন হবি আপনার প্রফেশন হয়। যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত লোক, তাদের মধ্যে 90% লোকই কিন্তু এই প্রফেশনটাকে ভালোবেসে করে, এবং শুক্রের এফেক্ট থাকলে তারা হবেই ওই প্রফেশনের প্রতি অ্যাফেকশন থাকবে। আমি বেশ কিছু ফ্যাশন ডিজাইনারকে চিনি, আমার বন্ধুবান্ধব মানে স্তরেই আছে। তারা কিন্তু ছোটোবেলা থেকেই ওই বিষয়টার প্রতি মানে একদম মানে এনগ্রোসড ছিল আর কি, ধ্যান জ্ঞান সব কিছু ওর ওপরে, এবং তারা এখন যথেষ্ট নাম করেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে শুক্রের এফেক্টের সাথে। যারা ধরুন চাকরি করে, যে স্তরেই চাকরি করুন না কেন, বা যে স্তরেই ব্যবসা করুন না কেন, চাকরি বা ব্যবসা এগুলো কিন্তু 90% ক্ষেত্রেই মানুষকে করতে হয় তার মেটেরিয়াল জীবনকে করার জন্য। কিন্তু যারা ধরুন কলাকুশলী, বা ধরুন যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত মানুষ, কবি, সাহিত্যিক, তারা কিন্তু এই প্রফেশনটাকে ভালোবেসে করে। সাহিত্যিক কখনো সংসারের প্রেসারে সাহিত্যিক হন, কারণ তার মধ্যে যদি রচনার গুণটা না থাকে, তিনি কোনোদিন রচনা করতে পারবেন না, এবং বা এত নিকৃষ্ট মানের রচনা হবে, সেই রচনাগুলো কেউ পড়বে না। বা একজন অভিনেতা, সংসারে তার সুযোগ আছে, সংসারে খুব অনটন আছে, সে অভিনয় করতে নেমে গেল, সে কোনোদিন রিকগনাইজড হবে না। এগুলো সেকেন্ডারি ইনবর্ন ট্যালেন্ট থাকে মানুষের। তো যে কোনো শুক্র চন্দ্রের প্রকৃতিযুক্ত যারা মানুষ হন, তারা কিন্তু তাদের হবিটাই প্রফেশন হয়। হবি যখন প্রফেশন হয়, তখন তাদের স্কিলটা খুব বেশি থাকে। ভালোবাসার বস্তু যদি আপনার প্রফেশনে পরিণত হয়, যে জিনিসটাকে আপনি আপনার ধ্যান জ্ঞান, আপনার নেশা, সেটার প্রতি একটা অন্যরকম আবেগ থাকে সেটা কাজ করার সময়। সেটা আপনি যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত যারা ওই পেশাটার থেকেই আয় করেন, তাদের আপনি দেখবেন তাদের ধ্যান জ্ঞান, নাওয়া খাওয়া আমাদের মতন রুটিনে তারা চলেন না। তাদের হয়তো রাত্রি জেগেই কাজ করছেন, সারা রাত জেগে, তাদের কাছে কোনো ম্যাটার নয়, এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি বোধ নেই, কোনো রকম কিছু নেই।
এক্ষেত্রে এই জন্য প্রফেশনটা, যারা সাধারণ ছাপোষা চাকরিজীবী বা ব্যবসা করেন, আমি মাঝারি স্তরে বলছি, উচ্চ স্তরের কথা বলছি না, তাদের দেখবেন যে দিনের শেষে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে একটু বই পড়লো বা কিছু যার যা প্রফেশন, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়লো। কিন্তু সেটা কিন্তু ওই প্রফেশনের লোকেদের ক্ষেত্রে হয় না। তারা সারাদিন কাজ করে আসার পরেও নতুন কিছু উদ্ভাবনের জন্য তারা কিন্তু আবার রাত জেগেও কাজ করতে পারে। এক্ষেত্রে তাদের প্রফেশনটা একটু ডিফারেন্টলি ডিমার্কেটেড উইথ আদার পিপল। তো এই জায়গাটাই বুঝবেন। এবং এই যে 10-12% লোক আছেন, সবাই কি হবে না, তাদের ছকের মধ্যে যাদের খারাপ প্রভাব আছে তাদের হবে। যেরকম স্বর্গীয় ইরফান খান যা হলো আর কি এই মুহূর্তে, সেটা তার ছকের ম্যাল এফেক্ট ছিল। কিন্তু আমি বলছি, যাদের যাদের ছকে এই সময় ম্যাল এফেক্ট আছে এবং যারা আর্ট অ্যান্ড কালচারের প্রফেশনের সাথে যুক্ত, তাদের এই ম্যাল এফেক্টের প্রবণতা অনুসারে তারা কিন্তু ফল পাবে। অর্থাৎ যদি ছক একটু বেশি খারাপ থাকে, তাহলে এরকম মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটতে পারে। যদি কম থাকে তাহলে হয়তো কোনো ব্যাধিতে আক্রান্ত হলো বা কিছু হলো। একটা জিনিস শুধু বলে দিই, যেটা গত আলোচনাটাতে বলেছি, সেটা হচ্ছে শুক্র রাহুর দ্বাদশে বসে আছে, নাম্বার 1। শুক্রের দ্বাদশে আবার রবি বসে আছে। তো শুক্র দুদিক থেকেই একটু ম্যাল পজিশনটা আছে। যতই নিজের ঘরে থাক, আবার বকরি হচ্ছে, বলিও হচ্ছে একসাথে। মানে মনে করুন, একজন মানুষ আস্তে আস্তে, আমি মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, কোনো কারণে খুব ধনশালী হচ্ছে, আবার তার আত্মীয় বিয়োগও হচ্ছে পরিবার। এরকম যদি একটা ঘটনা একটা মানুষের সাথে ঘটে, সেরকম একটা মিশ্র ফল দেবে। শুক্রের ফলটা সেরকম মিশ্র আছে। আর শনি থেকে শুক্র যখনই পঞ্চম নবমে বসে যাবে, বসে বকরি হবে, দুজনেই কিন্তু বকরি হচ্ছে, এবং বকরি হওয়ার ডেটগুলো অদ্ভুত, লক্ষ্য করুন। বকরি হবে কিন্তু 13 তারিখ, শনি বকরি হবে 11 তারিখ, বৃহস্পতি বকরি হবে 14 তারিখ, আর শুক্র হচ্ছে সম্ভবত 13 তারিখ, 13 বা 14 এরকম হবে। মানে খুব গা ঘেঁষা, মানে সবাই কিন্তু এখন স্লো হয়ে গেছে। শনি অনেক বড় গ্রহ, তো শনির স্লো হওয়ার প্রবণতাটা অনেক বেশি শুক্রের থেকে, অনেক আগে থেকে স্লো হচ্ছে। কিন্তু এখন কিন্তু সবাই খুব বলি অবস্থায় রয়েছে। তো স্যাটার্নের মানে শুক্র থেকে আপনি যদি ছক দেখেন, যে কোনো মানুষের প্রকৃতি শুক্র, সেখান থেকে যদি তার নবম স্থানে স্যাটার্ন বসে রয়েছে, তো স্যাটার্ন 9th হাউসে বসে থেকে, 9th হাউস থেকে আমরা ভাগ্যস্থান বলি, ফেট স্থান, সেটা কিন্তু সেখানে স্যাটার্নের অবস্থান, কিন্তু স্যাটার্ন যতই তার নিজের ঘরে বসে থাকে, নিজের ঘরে স্যাটার্ন বেশি তার এফেক্ট দেবে, কিন্তু তার এফেক্ট কখনো এই জাতীয় জয়ফুল অ্যাক্টিভিটিসকে খুব একটা সে প্রপাগেট করবে না, সে সামনে এগোনোর চেষ্টা করবে না এখানে বসে থেকে, উইথ রেসপেক্ট টু দ্যাট। এবং রাহু রবির অবস্থানও খুব ভালো নয় বর্তমানে। তো এটাও একটা কারণ। আমি গোচর বলছি, আমি তো শ্রদ্ধেয় অভিনেতার ছক জানতাম না, বা একটা ডেট দেখছি ইন্টারনেটে দিচ্ছে, তো কিন্তু সেটাও কতটা সময় জানি না, অথেন্টিসিটি কী আছে কিছুই অতটা বুঝতে পারছি না। তো যাই হোক, যদি ধরেও নি সেটা ঠিক, তো সেটা আমি দেখিনি অ্যাকচুয়ালি, আমি বলছি সেটা ডেটটা, তো টাইমটা তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তার ফলে ছক নির্ণয় করা, দশা নির্ণয় করাটা কখনো সম্ভব নয়, নবাংশ পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য দেখা মুশকিল। তবে এই ফিল্ডের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু এই 7ই আগস্ট এই সময়টা আরেকটু বেসিক্যালি হবে। এটা হচ্ছে 18ই আগস্ট পর্যন্ত সময়টা একটু খারাপ আছে। আর একটা জিনিস বলিনি, যেহেতু শনি আছে 9th হাউসে, শনি সবসময় দুরারোগ্য ব্যাধিকে নির্দেশ করে। অর্থাৎ এমন কোনো রোগ যে রোগ হঠাৎ করে হয় না, অর্থাৎ দুম করে স্যাটার্ন কারুর ডেথ দেয় না। স্যাটার্ন অনেক দিন ধরে রোগ দেয়, যোজার চেষ্টা করে। যদি ভালো দশা অন্তর্দশা গোচর যদি বেটার থাকে, তাহলে স্যাটার্ন বেশ কিছুদিন ভুগিয়ে, অর্থাৎ তার যা শাস্তি বরাদ্দ আছে সেটাকে কমপ্লিট করে স্যাটার্ন তাকে সারভাইভ করিয়ে দেয়। বা স্যাটার্ন একটা মাঝ বরাবর জায়গায় ঝুলিয়েও রাখে অনেক সময়। আমি বহু ছকে দেখেছি যে না হিলিং হচ্ছে প্রপারলি, না তার ডিমাইজ হচ্ছে, তিনি একটি মাঝ বরাবর জায়গায় রয়েছে। এরকম সিচুয়েশনও কিন্তু আমি বেশ কিছু ইনসিডেন্ট দেখেছি স্যাটার্নের ম্যাল এফেক্টে। কিন্তু স্যাটার্ন আলটিমেটলি মেরে মানে একদম ডিমাইজ করিয়ে দেয় না,
এটাও মাথায় রাখতে হবে। কিন্তু স্যাটার্ন সবসময় দুরারোগ্য ব্যাধিকে, স্যাটার্ন যা দেবে সবসময় মনে করবে লং টার্মে। দুরারোগ্য মানে কি, যার আরোগ্য সহজে নেই, দূর আরোগ্য হবে না আর কি, বা হলেও সেটা অনেক দেরি করে হবে, এরকম ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরই কিন্তু প্রবণতা বেশি থাকবে, এটাও কিন্তু মাথায় রাখবে। ভগবান না করুক এরকম কোনো ঘটনা যেন আর দ্বিতীয় না ঘটে। আমাদের মানে প্রচুর মনোরঞ্জন করেন এই সমস্ত মানুষ, তথা এরা অত্যন্ত গুণী মানুষ সমাজের, তো এরকম যেন না ঘটে। কিন্তু কালের নিয়মে তো ঘটবেই, কখনো না কখনো তো ঘটবেই। তো সেই হিসাবে আমি বলছি যে এই সিচুয়েশনটা কিন্তু স্যাটার্ন সবসময় দুরারোগ্য ব্যাধিকে, মানে অনেক দিন ধরে রোগে ভুগছে এরকম মানুষই কিন্তু, মানে কতগুলো কন্ডিশন বললাম, শুক্রের প্রকৃতিযুক্ত মানুষ হবে, খারাপ দশা অন্তর্দশায় থাকবে, এই মুহূর্তের গোচর যার পক্ষে সাপোর্টিভ নয় সেরকম সিচুয়েশনে থাকবে, কোনো একটা ব্যাধি, মানে ধরুন সে 2-4 বছর ধরে সে বা তারও বেশি সময় ধরে আক্রান্ত, কোয়াসি ঠিক হচ্ছে, আবার হচ্ছে কিছুটা, এরকম একটা ভালো খারাপের মধ্যে দিয়ে এগোচ্ছে, এরকম সিচুয়েশনে এসে সেই ছকের ক্ষেত্রে যার প্রিভেইলিং ডেথ আছে তাদেরই কিন্তু এই সময় হওয়ার যোগটা আছে। এটা 1 নম্বর আলোচনায় বললাম, যেহেতু আমার খুব প্রিয় অভিনেতা ছিল, শুরু থেকে আমি তার সিনেমা খুব কম দেখি, কিন্তু এই অভিনেতার আমি প্রায় সব সিনেমাই দেখেছি, তো অসাধারণ অভিনেতা, সেই জন্য আমি এত কথা বললাম এই টপিকে। নর্মালি আমি এইরকম টপিক নিয়ে কথা বলি না, এটা নিজের আর্জে বললাম আর কি। আর নাম্বার 2 যেটা নিয়ে আপনারা বলছেন যে এরকম একটা, যে ধরুন একটা নিশ্চল অবস্থা রয়েছে, প্রথম তো বলিনি নিশ্চল অবস্থাটা আমাদের প্রত্যেকের হিতার্থে আছে, এটা সমাজ এবং সকলের মঙ্গলের জন্য ডিসিশন নেওয়া হয়েছে, সুতরাং দয়া করে কেউ উদ্গ্রীব হবেন না। কেউ যদি বেশি চঞ্চলতা প্রকাশ করেন তাহলে কিন্তু তার বিপরীতধর্মী ফল দেবে আর কি, যদি আইন কানুন প্রপারলি না মানেন, সরকার যে বিধিনিষেধ বলেছে সেটা যদি প্রপারলি না মানেন, তাহলে যা শাস্তি আইন ভঙ্গের জন্য আছে সেটা তো আপনার হবে, কিন্তু আমি বলছি নর্মালিও আপনি ইনফেক্টেড হতে পারেন বা বিভিন্ন রকম সমস্যা দিতে পারে, কারণ স্যাটার্ন কিন্তু শাস্তি দেওয়ার জন্য বসে আছে একেবারে নিজের জায়গায় একদম। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গোচর ফল যখন আলোচনা করি, অনেকবার আলোচনায় বলেছি, গোচর ফল আলোচনার ক্ষেত্রে সব থেকে যার প্রভাব দেখতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে রবি, 2 নম্বর চন্দ্র, 3 নম্বর বৃহস্পতি, বাকি ছোট গ্রহগুলোরও এফেক্ট দেখতে হয়, কিন্তু এই 3টে এফেক্ট খুব ইনস্ট্যান্টলি দেয় এবং খুব অ্যাকিউরেট দেয়। তো গতদিন আমি বলেছি যে, বা আপনারা প্রায় সবাই জানেন যারা অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখেন, বৃহস্পতি এই মুহূর্তে যে পজিশনে বসে রয়েছে সেটা, এবং গতিহীন অবস্থায় বসে আছে, দেখবেন সামনের বছর যখন জুপিটার পাস করবে এখান দিয়ে, তো সামনের বছর মানে নভেম্বরের এন্ড থেকে পাস করবে, তো তখন আপনারা দেখতে পাবেন যে সেই সময় যেহেতু উচ্চ গতিতে থাকবে, মানে অতিচার গতিতে থাকবে, বৃহস্পতি কিন্তু এই জাতীয় ফল দেবে না, যেটা এই একটা সারা পৃথিবীতে ঘটছে। তো এটা তো কোনো প্রাদেশিক বা দেশীয় বা কোনো মানে এমন নয় যে কোনো শুধু এশিয়া মহাদেশেই হচ্ছে, এরকম নয়, সারা পৃথিবীতেই কম বেশি এই লকডাউন চলছে। তো যখন কোনো বড় কম্প্রিহেন্সিভ এফেক্ট দেয়, মনে রাখবেন, তখন সেখানে স্যাটার্ন এবং বৃহস্পতি রোল প্লে করে, তাদের দিয়ে করায়, রবি তাদের দিয়েই রোলটা প্লে করায়, বা ঈশ্বর তাদের দিয়ে রোলটা প্লে করায়। তো এখানে বৃহস্পতির এফেক্ট আমি এই কারণে বলছি, কারণ স্যাটার্ন অলরেডি যেখানে বসে আছে সেটা কম বেশি নিশ্চল জায়গা, শনির নিজের ঘর, মানে শনি নিশ্চলতায় বিশ্বাস করে। শনি যতই চররাশিকে ইন্ডিকেট করুক, মকর যতই চররাশিকে ইন্ডিকেট করুক, শনি কিন্তু অ্যাকচুয়ালি নিশ্চলতাকে বিশ্বাস করে, কারণ শনি স্লো। আমি চর বা স্থির রাশি নিয়ে আলোচনা হয়তো এখানে কোনো দিন করিনি, কিন্তু চ্যানেলে একদম শুরুর দিকে প্রোগ্রাম করতাম যখন, সেই প্রোগ্রামগুলো মানে আপনারা হয়তো অনেকে জানেন যারা অনেকদিন প্রোগ্রাম দেখেন, চ্যানেলে একটা সময় একটা সার্ভারে গন্ডগোল হয়েছিল, গন্ডগোল হওয়াতে পুরনো যে প্রোগ্রামগুলো আছে তার একটা অধিকাংশ প্রোগ্রাম ডিলিট হয়ে গেছিলো। ডিলিট হয়ে, মানে আমার প্রোগ্রাম, আমি এক্সক্লুসিভলি আমার প্রোগ্রাম বলছি, আমি অন্য কারোর ব্যাপারটা জানি না। তার ফলে বহু প্রোগ্রামের বর্তমানে সেগুলোর কোনো আর অস্তিত্ব নেই, কারণ আমি তার কোনো ডেটা রাখি না।
মানে তার কোনো আলাদা করে কোনো সংস্করণ আমার কাছে নেই। আমি একদম শুরুর দিকে বলতাম যে চারটে যে চররাশি রয়েছে 1, 4, 7, 10, এই চারটে চররাশির মধ্যে সব থেকে মানে অন্য কোনো গ্রহ, শনি ব্যতি রেখে অন্য কোনো গ্রহ মকরে বেশি চর এফেক্ট দেবে, কিন্তু শনি নিজে দেবে না, এটা মাথায় রাখবেন। আমি এ নিয়ে দীর্ঘদিন একদম শুরুর দিকে মানে ধরুন ওই 15 সাল নাগাদ আলোচনা করেছি, বা 16-র একদম শুরুর দিকে আলোচনা করেছি, যে ভিডিওগুলোর বর্তমানে এখন আর কোনো অস্তিত্ব নেই। এই সিচুয়েশান একটু ইমপ্রুভ করলে যদি তেমন হয় আমি বিষয়গুলো নিয়ে তখন বলবো। চারটে চরের মধ্যে মকর সব থেকে চর, কিন্তু সেটা শনির জন্য প্রিভেইলিং নয়। শনি ব্যতি রেখে এবং রবি ব্যতি রেখে অন্য যে কোনো গ্রহের জন্য প্রিভেইলিং সেটা। মঙ্গল এসে ভালো প্রভাব দেবে, বৃহস্পতি যখন পূর্ণ গতিতে থাকবে তখন ঠিক প্রভাব দেবে, কিন্তু যখনই স্লো গতিতে থাকবে তখন প্রভাব দেবে না, যেটা বৃহস্পতির এখন হচ্ছে। বৃহস্পতি একটা নবাংশ ঢুকেছে, 3 ডিগ্রি 9 মিনিট পর্যন্ত যাবে ও সামনের মাসে 13-14 তারিখ পর্যন্ত, তারপরে বকরি হবে। এটা নবাংশেতেও ও মকরই বসে আছে। তো দ্যাট ইজ ওয়াই একটা নিশ্চল অবস্থার সৃষ্টি করেছে। জুপিটার আমাদের নর্মাল যে মেটেরিয়াল লাইফ, যেটা একটা সুস্থ মেটেরিয়াল লাইফকে নির্দেশ করে, শুক্রের মতো এক্সট্রাভ্যাগেন্ট নয়, শুক্র রাহু মঙ্গলের মতো একটা সুস্থ মানে বেসিক্যালি একটা রাজসিক জীবনকে করে, না সাত্ত্বিক না তামসিক, একটা রাজসিক জীবনকে নির্দেশ করে। সেই জীবনের নির্দেশ থেকে বৃহস্পতি কিছুটা এই মুহূর্তে বিচ্যুত হচ্ছে, তার ফলে এই সামগ্রিক অবস্থাটা সৃষ্টি হয়েছে। বৃহস্পতি বকরি হওয়ার 21 দিন পর থেকে, অর্থাৎ যদি 14 হয় তাহলে 21 দিন হচ্ছে মোটামুটি জুন মাসের 5-6 তারিখের পর থেকে একটু একটু করে সিচুয়েশন দেখবেন এ হবে। এমন হতে পারে হয়তো গভর্নমেন্ট আগেও হয়তো সব কিছু আস্তে আস্তে ঠিক হলো, কিন্তু দেখবেন মানুষের মনের মধ্যে থেকে একটা ভীতি আছে, একটা মানুষের যে বাইরে বেরোলে হয়তো আমি ইনফেকশনে কবলে পড়তে পারি। এই মানসিক ভীতি বা এই সমস্ত এই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে একটা মানে স্বাভাবিক ছন্দে, অর্থাৎ সমাজকে স্বাভাবিক ছন্দে ফেরাতে 4-5 তারিখের পর থেকে ইট উইল বি মানে অ্যাক্টিভলি প্রোপাগেটেড। এবং তার কিছুদিনের পর থেকে মানে বৃহস্পতি তো 30শে জুন আবার ধনুরাশিতে প্রবেশ করবে, তার মোটামুটি 10-12 দিন আগে থেকেই সিচুয়েশন কিন্তু আবার মোবিলিটি আস্তে আস্তে দিয়ে দেবে। অর্থাৎ যখন বৃহস্পতি বক্রগতিতেও তো ওর একটা সর্বোচ্চ গতি আছে, তো সেই গতিটা প্রায় 6 মিনিটের কাছাকাছি। তো সেই গতির কাছাকাছি যখন বৃহস্পতি পৌঁছে যাবে তখন থেকে কিন্তু আবার মোবিলিটি দেবে। তবে মনে রাখবেন, আমি যেটা বলেছি বা আপনারাও অনেকে জানেন, সেটা হচ্ছে আগামী বেশ কয়েক বছর কিন্তু খুব একটা যে সিচুয়েশন মানে ইকোনমিক পার্সপেক্টিভে বলছি, সেটা কিন্তু খুব মারাত্মক কিছু ডেভেলপমেন্টাল জায়গায় কিন্তু প্ল্যানেট পজিশন নেই, একদম পরিষ্কার দেখা যাচ্ছে গ্রহ পজিশনে। আমি শনি মকরে প্রবেশ করার শুরু থেকে বলেছিলাম, যারা শনি মানে আমি এরকম অনেক মানুষকে আমাকে প্রশ্ন করেছে যে আমার মেষ লগ্ন আছে, আমার বৃষ লগ্ন, মানুষ যেভাবে প্রশ্ন করেন আর কি নর্মালি, যে আমার তো নবমে শনি ঢুকছে 8ম স্থান থেকে, আমার 10মে শনি ঢুকছে, বা কেউ মীন লগ্নের আমার 11-এ। আমি দেখুন ওভাবে ছক কোনোদিন অ্যাক্টিভেট কোনোদিন হয় না দেখা। সারা পৃথিবীতে আমি বহুবার সারা পৃথিবীতে যদি 800 কোটি বা 850 কোটি লোক থাকে, ভগবান যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তাহলে 12টা রাশি লগ্নের লোকও ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে মীন লগ্নের লোক আছে মানে যেহেতু 3টে করে তো হবে, মানে এক একটা লগ্ন মানে 12 ভাগের 1 ভাগ তো হবে, তো প্রায় 70 কোটি লোকের মতন প্রায় মীন রাশি মীন লগ্নের লোক আছে। 70 কোটি লোকের কি খুব ভালো বা তাদের প্রত্যেকেরই খুব খারাপ বা এরকম কি হয়? এভাবে হয় না সিচুয়েশন। প্রত্যেকটা ছক তার নিজস্ব গ্রহ পজিশন, তার নবাংশ, তার রেক্কান, আরও অনেকগুলো প্যারামিটার আছে যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে, এবং সেটার জন্যই সেটা আরেকটা ছকের থেকে ডিফারেন্ট হয়। তবে এটা নিয়ে এত নেই। আমি অনেকবারই বলেছি, যতক্ষণ পর্যন্ত সরকারি নির্দেশিকা থাকবে আমি ততক্ষণ পর্যন্ত এই রিলেটেড বা এই আমি অনেকেই প্রশ্ন করেছেন, আমি প্রত্যেককে বলছি আমি উত্তর দেবো, বাট রিলেটেড যদি আমি সুস্থ থাকি তাহলে জুলাই আগস্ট মাসে গিয়ে এই সিচুয়েশনের বিবৃতি তখন দেব।
আপনারা যারা প্রশ্ন করছেন এত উদ্বিগ্ন হবেন না। এই সময়টা উদ্বিগ্ন হওয়ার সময় নয় অ্যাকচুয়ালি। যে কোনো ম্যাটারই যারা উদ্বিগ্ন হবেন তারা কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। এই সময় খুব শান্ত থাকুন। স্যাটার্ন নিজের ঘর দিয়ে যাদের পাস করে বা জন্মছকে যাদের শনির নিজের ঘরে রয়েছে, তাদের জীবনের কোনো কাজে কোনোদিন উদ্বিগ্ন হতে নেই। কোনো তাড়াহুড়ো করে কাজ করার প্রবণতা তাদের সবসময় বন্ধ করা উচিত। যদি প্রবণতা কখনো গোচর এফেক্টের জন্য আসে, মনে করুন গোচরে গ্রহগুলো খুব অ্যাক্টিভেট জায়গায় রয়েছে, মনে করুন বৃহস্পতি এখন যেখানে বসে রয়েছে, বৃহস্পতিকে যদি 180 ডিগ্রি দূরে নিয়ে যাওয়া যায়, ঠিক কর্কটের যে প্রথম নবাংশ রয়েছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণ, মানে শেষ 3 ডিগ্রি 20 মিনিট, যে অংশে বইয়ের কথা অনুসারে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। সেই অংশে যদি বৃহস্পতি এখন এইখানে বক্রী অবস্থায় থাকতো, তাহলে দেখতেন এই ঘটনার পুরো রিভার্সড এফেক্ট দিত। আমি উদাহরণ দেওয়ার জন্য 1990 সালের কিছু হরস্কোপ নিয়ে বলেছিলাম যে শনি বৃহস্পতির অবস্থান সম্পূর্ণ বিপরীত ছিল। আজ থেকে 29-30 বছর আগে, থাকতেই হবে। তো সেই হিসাবে দেখবেন তখন জুপিটার রিলেটেড যে মোবিলিটি সেটা কিন্তু ছিল। তখনও স্যাটার্ন আমাদের এই সমস্ত কম বেশি ইকোনমিক সাবজুগেশন এগুলো কিন্তু দিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন মোবিলিটিকে কিন্তু খুব একটা হ্যাম্পার করেনি ডিউ টু দ্য মানে বেটার প্রেজেন্স অফ জুপিটার। স্যাটার্নের পোস্টিং কিন্তু তখনও এক ছিল, আজ থেকে 29-30 বছর আগে। জুপিটারের প্রেজেন্সে বারবার যেটা বললাম যে জুপিটার কিন্তু গোচর এফেক্টে সবসময় খুব খুব অ্যাক্টিভেটেড একটা রেজাল্ট দেয়। সুতরাং কিছু অসুবিধা নেই, এটা অলমোস্ট এটার একটা সিচুয়েশনের কাছাকাছি, মানে শেষের দিকে আমরা চলে এসেছি। সুতরাং অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে। ওই যে ডেটগুলো বললাম একটু মাথায় রাখবেন। আর এই রিলেটেড এই ভাইরাস সেটা কতটা ক্ষতি করেছে বা কী না করেছে, কীভাবে, এই রিলেটেড আমি জুলাই আগস্টের দিকে যদি সুস্থ থাকি এবং সিচুয়েশান আশা করি ঠিক হবে, মানে অ্যাস্ট্রোলজি কখনো ভুল বলতে পারে না, সে তো ঠিক বলবে। সুতরাং সেই সিচুয়েশান সেখানে যাওয়ার পরে সব ঠিক থাকলে তখন বলবে। ভালো থাকবেন প্রত্যেকে।